ভারতীয় সংবিধান প্রণয়নের পটভূমিকা। এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা ও মক টেস্ট। ভারত শাসন আইন 1858। এই আইনে বলা হয়েছে, ভারতের ভূখণ্ডের উপর সমস্ত ক্ষমতার অধিকার থাকবে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে। স্থলবাহিনী ও নৌবাহিনীর উপর অধিকার ও কর্তৃত্ব ইংল্যান্ডের রানীর উপর ন্যস্ত হয়। এই আইনে একজন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদের সৃষ্টি করা হয়। ভারতীয় পরিষদ আইন 1861 সালের। এই আইনের মাধ্যমে আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতবাসীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। এই আইনে সমগ্র দেশের বিচার ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিধানের ব্যবস্থা করা হয়। এই উদ্দেশ্যে কলকাতায়, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 1861 খ্রিস্টাব্দের এই আইনের মাধ্যমে ভারতে বিচার ব্যবস্থার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করা হয়। এরপরে রয়েছে ভারতীয় পরিষদ আইন 1892 সাল। ভারতীয় জাতীয় কংগ্রেসের চাপে ব্রিটিশ সরকার কার্যনির্বাহী পরিষদে বেসরকারি সদস্য নিযুক্তির ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে মেনে নেয়। এরপর হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সাল, অর্থাৎ ভারতীয় পরিষদ আইন 1909 সালে। এই আইনের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। এই আইনটি প্রণয়নের ক্ষেত্রে সমকালীন ভারত সচিব লর্ড মরলি এবং ভাইসরয় লর্ড মিন্টো উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। এই কারণে আইনটি মরলি মিন্টো সংস্কার আইন, দ্য মরলি মিন্টো রিফর্মস ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 নামে পরিচিত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এই আইনের মাধ্যমে ভারতের শাসনকার্যের সঙ্গে যে ভারতীয়দের ক্রমশ যুক্ত করা ও ব্রিটিশ সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে দায়িত্বশীল শাসন ব্যবস্থা চালু করার কথা হয়। এছাড়া আরও ভারতে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠা গড়ে তোলার জন্য প্রাদেশিক সরকারগুলিকেও স্বাধীনতা প্রদানের কথা বলা হয়েছে এই আইনে। এই আইনের কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট এবং প্রতিনিধিত্বমূলক করা হয়। এই আইনটি ইতিহাসে ব্রিটিশ সরকারের শেষ পদক্ষেপ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারতের বর্তমান সংবিধানের রূপরেখা বহুলাংশে এই আইনটির পটভূমিতে রচিত হয়েছে। যে সমস্ত রূপরেখা বা পরিকল্পনাগুলো মাধ্যমে ভারতীয় স্বাধীনতা লাভ হয়েছে, সেগুলো বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করা হচ্ছে। এই প্রস্তাবে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ভারতকে ব্রিটিশ সরকার পূর্ণ ডোমিনিয়নের মর্যাদা দেবে। সংবিধান প্রণীত হওয়ার আগে পর্যন্ত ব্রিটিশ সরকারের উপরেই প্রতিরক্ষা সম্পর্কিত দায়-দায়িত্ব ন্যস্ত থাকবে। দ্রুত ভারতের সংবিধান প্রণয়ন ও ক্ষমতা হস্তান্তরের কাজ শুরু করা হয় এই পরিকল্পনায়। এই আইনে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়। এর উচ্চকক্ষের নাম রাজ্য পরিষদ এবং নিম্ন কক্ষের নাম যুক্তরাষ্ট্রীয় আইনসভা। যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার, এবং সেখানে ক্ষমতা 3টা তালিকা, কেন্দ্রীয় তালিকা, যুগ্ম তালিকা এবং প্রাদেশিক তালিকায় বিভক্ত করা হয়েছে। কেন্দ্রীয় তালিকায় যেমন সামরিক, বিদেশ, রেল, ডাক, মুদ্রা এগুলো। যুগ্ম তালিকায় সংবাদপত্র, দেওয়ানি, ফৌজদারি আইন এগুলো। এবং প্রাদেশিক তালিকা যেগুলো, সেগুলো আইন শৃঙ্খলা, শিক্ষা, পুলিশ, জনস্বাস্থ্য এই বিষয়গুলো নিয়ে এই পরিকল্পনা আলোচিত হয়েছে। ক্যাবিনেট মিশন পরিকল্পনায় বলা হয়েছে যে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকলের কাছে গ্রহণযোগ্য একটি সংবিধান প্রণয়নের ব্যবস্থা করা। এছাড়াও ভারতকে যুক্তরাষ্ট্রীয় ধাঁচে শাসন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়। এমনকি এই পরিকল্পনায় বলা হয়েছে যে ভারতের ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন করবে একটা গণপরিষদ, যার সদস্য সংখ্যা হবে 385 জন। ভারত বিভাগ ও পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয় এই পরিকল্পনায়। এমনকি এই পরিকল্পনায় ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রকেই ডোমিনিয়ন মর্যাদা দেওয়া হয়। ভারতীয় স্বাধীনতা আইন 1947। এই আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এই সালের জুন মাসে মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রস্তাবগুলি বিধিবদ্ধ রূপ দেওয়ার পরে আইনটি প্রণীত হয়। শেষ পর্যন্ত 18 জুলাই ব্রিটিশ রাজতন্ত্রের সম্মতির পর বিলটি আইনে পরিণত হয়। এই আইনের মাধ্যমে অবিভক্ত ভারত
বিভক্ত হয়, সৃষ্টি হয় ভারত পাকিস্তান। 1947 সালের এই আইনের ফলে 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয় এবং ডোমিনিয়ন মর্যাদা লাভ করে। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার নামে দুটি আলাদা প্রদেশের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত 1947 সালের 15 আগস্টের পর থেকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকারের কোনো নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব থাকবে না। তাহলে চলো 15টি প্রশ্ন নিয়ে এবার আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন? সঠিক উত্তর হলো এম.এন. রয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? সঠিক উত্তর হলো অ্যান্সার সি, 1946 সালে। পরবর্তী প্রশ্ন, ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত নির্ধারণ করা হয়েছিল? সঠিক উত্তর হলো অপশান এ, 389। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? অ্যান্সার বি, 9 ডিসেম্বর 1946 সাল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি বা টেম্পোরারি চেয়ারম্যান কাকে নির্বাচিত করা হয়েছিল? অ্যান্সার বি, ডক্টর সচিদানন্দ সিনহা। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে গণপরিষদে বিখ্যাত উদ্দেশ্য প্রস্তাব অবজেক্টিভ রেজুলেশন পেশ করেছিলেন? সঠিক উত্তর হলো অপশান সি, জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ, এটি প্রিভিয়াসে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এখানে সঠিক উত্তর হলো অপশান সি, ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বাধীন খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? সঠিক উত্তর হলো অপশান বি, 7। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়? এই প্রশ্নটি অনেক সময় গুলিয়ে ফেলে অনেকে। এখানে বলা হয়েছে গণপরিষদে কবে গৃহীত হয়। সঠিক উত্তর হলো 26শে নভেম্বর 1949 সাল। দেখো, এই প্রশ্নটা পরীক্ষায় আসে, এটা গুলিয়ে যাতে না পড়ে এটা ভালো করে দেখো যে ভারতীয় সংবিধান কবে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় বা কমেন্সড হয়, এটা আগের প্রশ্নের সাথে যাতে গুলিয়ে না পড়ে বা গুলিয়ে না যায়। এই প্রশ্নটির উত্তর হবে অ্যান্সার বি, 26 জানুয়ারি 1950। তাহলে রাইট অ্যান্সার 26শে জানুয়ারি 1950 সাল থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সংবিধান কার্যকর হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণপরিষদ কর্তৃক ভারতের যে জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ কবে গৃহীত হয়? সঠিক উত্তর হলো অপশান এ, 22শে জুলাই 1947 সাল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণপরিষদের যে সাংবিধানিক উপদেষ্টা কনস্টিটিউশন অ্যাডভাইজার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছিল? সঠিক উত্তর হলো অপশান এ, বি.এন. রাও। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টিয়ারিং কমিটি গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এখানে সঠিক উত্তর হলো অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধান প্রণয়ন বা রচয়িতার জন্য বা সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের যে মোট কতটি অধিবেশন বা সেশন অনুষ্ঠিত হয়েছিল?
সঠিক উত্তর হলো অপশান বি 11টি। পরবর্তী এই মক টেস্টের সর্বশেষ প্রশ্ন, এটা তোমাদের জন্য। ভারতের সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছিল? উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।